মাধ্যমিক ছাত্রছাত্রীরা দুঃখিত, তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের রায়ান মার্টিন কোশ্চেন পেপার থেকে আমরা প্রথম যে পার্ভিক পরীক্ষা হয়েছিল তার কিছু প্রশ্ন উত্তর করেছিলাম। এখন আমরা পার্ভিক পরীক্ষা শেষ করেছি, তারপর আমরা আজকে আরম্ভ করব দ্বিতীয় পার্ভিক পরীক্ষা, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 থেকে ভৌত বিজ্ঞান ও পরিবেশে। এখানে তোমাদের পূর্ণমার্ক 40 থাকবে, 1 ঘন্টা 30 মিনিট সময়। তো মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পাদিত যে প্রকাশিত যে নমুনা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের সমস্ত উত্তরটাই আমরা দেখে নেব একটা একটা করে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর দীর্ঘদিন ভিডিও না দেওয়ার জন্য আরও একবার বলছি দুঃখিত। তো চেষ্টা করছি তোমাদের সপ্তাহে 2-3টে করে ভিডিও দেওয়ার। তো যাই হোক, চলো শুরু করা যাক। প্রথমে দেখো, এক সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লিখো। প্রথমে যে এখানে প্রশ্নটি রয়েছে, কোনো গ্যাসের অণুর অক্সিজেনের অণুর যে সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে? তো এখানে সঠিক উত্তরটি হবে 48, অর্থাৎ সি অপশানটি। কেমন করে সে ব্যাখ্যাটা আমরা দেখে নেব। অক্সিজেনের আণবিক গুরুত্ব 32, অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে হচ্ছে তোমার 16, তাহলে O2-র ক্ষেত্রে কী হবে 16 দুগুণে 32। তো আণবিক গুরুত্ব কত হবে আমরা জানি M সমান 2D, ঠিক আছে। সরি M সমান 2D এটা লাগবে না, এখানে এটা না, এখানে বলে দিয়েছে দেখো, এখানে বলেছে দেখো যে অক্সিজেনের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী, তাহলে গ্যাসটির আণবিক গুরুত্ব হয়ে যাবে 1.5 গুণিত, অর্থাৎ 1.5 গুণিত 32, অর্থাৎ 48। ক্লিয়ার? তারপরে যে প্রশ্নটি রয়েছে, পদার্থ কোন পদার্থটির তাপীয় পরিবাহিতা ঘরের উষ্ণতায় সর্বনিম্ন হবে? তো এইখানে পারদ সঠিক উত্তর হয়ে যাবে ডি অপশানটি। কারণ ব্যাখ্যাটা দেখো, রূপলৌহ এবং যে হিরে কঠিন পদার্থ এবং এদের তাপীয় পরিবাহিতা বেশি হয়, কিন্তু পারদ তরল হলেও এর তাপীয় পরিবাহিতা সর্বনিম্ন হয় তরলের জন্য। ক্লিয়ার? তারপরের যে প্রশ্নটি এখানে যে দেখো, কোনো পদার্থের রোধাঙ্কের একক কি হবে? কোনো পদার্থের রোধাঙ্কের একক হবে সি অপশানটি কারেক্ট, ওহম সেন্টিমিটার। তো এখানে ব্যাখ্যা যদি আমরা করতে চাই তাহলে ব্যাখ্যাটা লিখবে, রোধাঙ্কের একক হলো ওহম মিটার, তবে ওহম সেন্টিমিটারে ব্যবহার করা হয়ে থাকে। তো দুটোই হতে পারে। তো কী হতে পারে? ওহম মিটারও হতে পারে, আবার ওহম সেন্টিমিটারও হতে পারে। এরপর আসছি দেখো, 1 কিলো ওয়াট আওয়ার্স বলতে কত পরিমাণ তড়িৎ শক্তিকে বোঝায়? তো এইখানে 1 কিলো ওয়াট ঘন্টা, ঠিক আছে। 1 কিলো ওয়াটকে আমরা যদি ওয়াটে নিয়ে আসি তাহলে 1000 ওয়াট হবে, আর 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তাহলে সেইখান থেকে আমরা এখানে পেয়ে যাচ্ছি কত, যে তোমার 3.6 × 10⁶ জুল। ক্লিয়ার? তাহলে এখানে যে অপশানটিতে রয়েছে সেটা সঠিক হয়ে যাবে, ডি অপশানে রয়েছে, তাহলে ডি অপশানটি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী যে প্রশ্ন 5এরটা দেখো, 5এর যে প্রশ্নটি রয়েছে, গলিত NaCl এর মধ্য দিয়ে সমপ্রবাহ পাঠালে তড়িৎ পরিবহন করে। তো এখানে ক্যাটায়ন অ্যানায়ন কিন্তু তড়িৎ পরিবহন করবে, তো ডি অপশানটি কারেক্ট হয়ে যাবে, কারণ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নই কিন্তু তড়িৎ পরিবহন করে থাকে। ক্লিয়ার? এরপরে দেখো, যে নেসলার দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অধক্ষেপ পড়ে তার বর্ণ কী হবে? তার বর্ণটা কিন্তু বাদামি হয়ে যায়, কারণ এখানে নেসলার যে বিকারক যে K2HgI4 যে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের একটা অধক্ষেপ পড়ে, যার সংকেত হচ্ছে HgO HgNO H2 এর হোল2, ঠিক আছে। তারপর আছে ব্রোঞ্জের উপাদানগুলো কি কি হবে? ব্রোঞ্জের মূলত দুটো উপাদান থাকে। ব্রোঞ্জ হচ্ছে তোমার সংকর ধাতু, এটা কপার এবং টিং মিশিয়ে তৈরি করা হয়, ঠিক আছে। এরপর আমরা চলে যাব বি, গ্রুপ বি এর 2-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে, এসটিপিতে কোনটিতে অণুর সংখ্যা কম হবে? এখানে বলা আছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস না 2 লিটার হাইড্রোজেন গ্যাস।
তো এখানে আমরা 2 গ্রাম হাইড্রোজেনে কত পরিমাণ অনুসংখ্যা আছে সেটা নির্ণয় করব। দেখো 2 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল, তাই না? তাহলে 1 মোলে অনুসংখ্যা হয়ে যাবে n সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক। তারপরে দেখো 2 লিটার হাইড্রোজেন এসটিপিতে যদি আমরা দেখি, তার আয়তন তোমার আমরা সকলে জানি এসটিপিতে 1 মোলের 22.4 লিটার সমান 1 মোল। তাহলে 2 লিটার সমান কত মোল হবে? এই মোল সংখ্যাটা হয়ে যাবে তোমার 0.089 মোল। তাহলে হাইড্রোজেনের অনুসংখ্যা কত হবে? n সংখ্যক অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক ইন্টু 0.089 করলে কিন্তু হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে 2 লিটার হাইড্রোজেনে অনুসংখ্যা কম হয়, 2 লিটার হাইড্রোজেনে অনুসংখ্যা কম। পরবর্তী যে প্রশ্ন রয়েছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কী হবে? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হবে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বা এটাকে আমরা বলতে পারি ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন। ঘরের উষ্ণতার কাছাকাছি ধাতুর মধ্য দিয়ে তাপ পরিবাহিতা হওয়ার প্রধান উপায় ইলেকট্রনের সন্তরণ। এটা সত্য না মিথ্যে? অবশ্যই এটা সত্য হবে। ধাতুর মধ্যে ইলেকট্রনের স্থান পরিবর্তন তোমার যে ঘটবে। ব্যাখ্যাটা কি? ধাতুতে তাপ পরিবহনের প্রধান মাধ্যম ইলেকট্রনের যে গতি, ইলেকট্রনের সঞ্চারণ, ঠিক আছে। এরপর আসছে দেখো এসআইতে তড়িৎ ক্ষমতার একক কী হবে? এসআইতে তড়িৎ ক্ষমতার একক হবে ভোল্ট। তারপর 5-এর দাগের যে প্রশ্নটি এখানে রয়েছে সেটা আমরা দেখে নেব। 5-এর যে প্রশ্নটি রয়েছে, শক্তির অপচয় রোধ করতে কোনটির ব্যবহার বেশি যুক্তিযুক্ত? সিএফএল না এলইডি না ভাস্কর ল্যাম্প? অবশ্যই আমরা এখানে শক্তি অপচয়ের রোধ করার জন্য এলইডি লাইট ইমিটিং ডায়োড যে ব্যবহার করব বেশি যুক্তিযুক্ত, কারণ এতে যে শক্তির যে দক্ষতা সেটা সবচেয়ে বেশি হয় এবং শক্তি কম খরচ হয়। এরপর আসছি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের তর্জনী কি নির্দেশ করে? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, আর বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর গতি এবং মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করবে। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন গ্যাস, কারণ ক্যাথোডে ক্যাটায়ন যাবে অর্থাৎ H+ যাবে, দুটো H+, দুটো ইলেকট্রন গ্রহণ করে H2 উৎপন্ন করে। পরবর্তী প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত লেখো যা একটি জৈব যৌগ। একটি মৃদু তড়িৎ বিশ্লেষের সংকেত হলো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এরপরে দেখো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 8-এর দাগে, ইউরিয়ার একটি ব্যবহার। ইউরিয়া কৃষি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। মূলত ইউরিয়া ব্যবহার করা হয় নাইট্রোজেনের সোর্স হিসেবে, ঠিক আছে। তার পরবর্তী প্রশ্ন দেখো, অথবা তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু, তা অবশ্যই তোমরা অ্যালুমিনিয়াম আজ বলে দেবে। এখানে অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হয়ে যাবে। তো এখানে তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে যে 9-এর দাগের, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আয়রন অর্থাৎ লোহা। তো এখানে যে লোহার আকরিক অর্থাৎ হেমাটাইট কোক দিয়ে বিজারিত করা হয়। বক্সাইটের সংকেত যদি এখানে চাই তাহলে বক্সাইটের সংকেত আমরা লিখে দেব Al2O3 2H2O অর্থাৎ 2 অণু জল থাকবে। পরবর্তী প্রশ্ন যে গ্রুপ সি 2 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই 2 নম্বরের যে প্রশ্নগুলো আমরা দেখে নেব। যেমন হচ্ছে লেঞ্জের সূত্রে শক্তি সংরক্ষণের একটি বিশেষ রূপ তা ব্যাখ্যা করো। তো এখানে ব্যাখ্যাটা তোমরা এভাবে করবে। তড়িৎচুম্বকীয় আবেশের ঘটনা থেকে জানা যায় যে কোনো চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি থাকলে কুণ্ডলীতে একটি তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, এবং পরীক্ষায় দেখা গেছে কুণ্ডলীর কাছে কিংবা এলে এর থেকে দূরত্বকে চুম্বকে নিয়ে যেতে হলে সর্বদা বাধার সম্মুখীন হতে হয়। ফলে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক গতি বজায় রাখতে হলে ওই বাধাকে প্রতিরোধ করার জন্য ওর বিরুদ্ধে একটা কার্য করতে হয়। অবশ্যই কার্যটা ধনাত্মক হবে। এই কার্যই কিন্তু কুণ্ডলীতে তড়িৎ শক্তি রূপে আত্মপ্রকাশ করে, অর্থাৎ যে শক্তির সংরক্ষণ নীতিটি বজায় রাখে। লেঞ্জের সূত্রতেও
ঠিক একই রকমে বলা হয়েছে যে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমনই হয় যে তা বর্তনীতে তড়িৎ প্রবাহের সৃষ্টির কারণকে বাধা দেয়। লেন্জের সূত্রটি এই জন্য যে শক্তির সংরক্ষণ সূত্রকে সমর্থন করবে। পরবর্তী যে প্রশ্ন অথবা দেখো, বাড়ির ওয়ারিংয়ের সমান্তরাল সমবায় কেন করা হয়? প্রথমত হচ্ছে প্রতিটি যন্ত্র স্বাভাবিকভাবে কাজ করবে এমন একটি যে কাজ করতে পারে, এটির ক্ষতি বা যে বন্ধ থাকলে অন্যগুলো যেন চালু হয়ে থাকতে পারে। ভোল্টেজের সমান প্রবাহ থাকার জন্য, অর্থাৎ সমস্ত যন্ত্রের মধ্য দিয়ে ভোল্টেজ যেন একই থাকে এবং যে সুরক্ষা, অতিরিক্ত প্রবাহ শুধু যে সংশ্লিষ্ট ফিউজ বা যে সার্কিট যে ভাঙতে পারে, পুরো সিস্টেমকে নষ্ট করতে পারে না, এই জন্য কিন্তু ওয়ারিং সমান্তরাল সমবায় করা হয়। পরবর্তী যে প্রশ্ন, ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে প্রকৃতপক্ষে বিজারণ ব্যাখ্যা করো। উত্তরটা দেখে নাও। ধাতুর সক্রিয়তা শ্রেণীতে ওপরের দিকে অবস্থিত অধিক সক্রিয় ধাতু যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি অক্সাইডকে কার্বন দ্বারা বিজারিত করে ধাতু নিষ্কাশন করা সম্ভব নয়। উপযুক্ত তড়িৎদ্বার সহ এদের গলিত যে ক্লোরাইড বা হাইড্রোক্সাইড যোগে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশন করা যায়। তড়িৎ প্রবাহ চালনা করলে গলিত ধাতব যে ক্লোরাইড বা ধাতব হাইড্রোক্সাইডের বিয়োজনে উৎপন্ন ধাতব যে ক্যাটায়নটি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় ও মুক্ত যে ধাতুতে পরিণত হয়। সংশ্লিষ্ট বিক্রিয়কগুলিকে আমরা এইভাবে লিখতে পারি যে MClN, এখানে M বলতে ধাতু, ঠিক আছে, সেটা কিন্তু ভেঙে গিয়ে M যে টু দি পাওয়ার N প্লাস এবং NCl মাইনাস। তারপর যদি হাইড্রোক্সাইড হয় তাহলে M যে OH এর হোল N, সেটা ভেঙে গিয়ে M টু দি পাওয়ার N প্লাস প্লাস NOH মাইনাস, ঠিক আছে। তো বিক্রিয়াটা দিয়ে দেবে। এরপর অথবা যে প্রশ্নটি রয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বিগত মাধ্যমিকে কিন্তু কয়েকটা সালে এসেছে। সমুদ্রগামী জাহাজের ইস্পাতের খোলের সঙ্গে ম্যাগনেসিয়াম ব্লক যুক্ত করে রাখা হয় কেন? এর কারণটা কি? সমুদ্রগামী জাহাজের তলদেশে এবং ভূগর্ভস্থ যে লোহার পাইপকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য এর সাথে অন্তরিত পরিবাহী তারের মাধ্যমে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু ম্যাগনেসিয়াম ব্লক সংযুক্ত করা হয়। এই ক্ষেত্রে লোহা ক্যাথোড এবং যে এখানে Mg ব্লক অ্যানোড এবং সমুদ্রের জল অর্থাৎ যে আর্থ মাটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে। ধাতু যে সক্রিয়তা শ্রেণীর Mg এর অবস্থান আয়রনের ওপরে হওয়ায় Mg এর তড়িৎ ধনাত্মকতা আয়রন অপেক্ষা বেশি হওয়ায় Mg Fe এর আগে জারিত হয়ে যায়, ফলে লোহায় মোর্চা আর পড়ে না। এইভাবে অ্যানোডের যে বিনিময়ে ক্যাথোডের সংরক্ষণ প্রক্রিয়াকে ক্যাথোডীয় সংরক্ষণ বলা হয়। এই প্রক্রিয়ায় ব্যবহৃত অ্যানোডকে উৎসকৃত অ্যানোড বা স্যাক্রিফাইসড অ্যানোড বলা হয়ে থাকে। ক্লিয়ার? পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 3, লেড অ্যাসিডের দ্রবণে H2S গ্যাস পাঠালে যা ঘটে তা ভৌত যে পর্যবেক্ষণ এবং সমীকরণ লেখো। তো ভৌত পর্যবেক্ষণটা কি? কালো বর্ণের অধক্ষেপ তৈরি হবে লেড সালফেটের এবং বর্ণহীন থেকে এই দ্রবণের বর্ণহীন থেকে পরিবর্তিত হয়ে যাবে কালো বর্ণে, কারণ PbS হচ্ছে কালো। রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই দেবে, বারবার বলছি, এখানে রাসায়নিক পরীক্ষাগারে রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টি রয়েছে এখানে কিন্তু প্রত্যেকটার রাসায়নিক বিক্রিয়া বাধ্যতামূলক, না হলে কিন্তু পুরো নাম্বার পাবে না। অথবা যে প্রশ্নটি রয়েছে নাইট্রোলিন প্রস্তুতির শর্ত এবং বিক্রিয়ার সমীকরণ। তো নাইট্রোলিন প্রস্তুতির যে শর্তটা কি? উচ্চ তাপমাত্রা প্রয়োজন হবে, যে তাপমাত্রাটা হচ্ছে 1100 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং দ্বিতীয়ত হচ্ছে যে ক্যালসিয়াম যে কার্বাইড CaC2 ও নাইট্রোজেন গ্যাসের বিক্রিয়া CaC2 প্লাস N2, সেখান থেকে CaCN2 এবং কার্বন, এইটা হচ্ছে তোমার নাইট্রোলিন। এই মিশ্রণটাকে বলা হয়। ব্যবহারটা কি? নাইট্রোজেন সার হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে গ্রুপ ডি, এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 3 করে, মোট 6টি, 318। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো,
20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে পূর্ণ বিয়োজিত করলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা এবং এসটিপিতে আয়তন কত লিটার হবে তা ব্যাখ্যা করো। তো প্রথমে বিক্রিয়াটা দেবে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এখানে প্রত্যেকটার তোমার মোলার ভর বের করে নিতে হবে ক্যালসিয়াম কার্বনেটের। তারপর যে 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের মোল সংখ্যাটা কত আমরা বের করব, সেটা আসবে 0.2 মোল এবং কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা এখানে যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 1 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে বিক্রিয়া অনুসারে, তাহলে 0.2 মোল কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে এখানে। এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তনটা কত হবে, এখানে যদি 1 মোলের আয়তন 22.4 লিটার হয় তাহলে 0.2 মোলের ক্ষেত্রে কত হবে, 0.2 গুণিত 22.4 লিটার, সেখান থেকে আমরা পেয়ে যাব 4.4 যা 8 লিটার। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, অথবা দেখো H2O2 বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, সমিত সমীকরণ লিখতে হবে এবং বলতে হবে 6.8 গ্রাম H2O2 এর পূর্ণ বিয়োজনে উৎপন্ন অক্সিজেনের মোল সংখ্যা কত হবে। ক্লিয়ার? তো এইখানে রাসায়নিক বিক্রিয়াটা অবশ্যই যে তোমরা দিয়ে দেবে, রাসায়নিক বিক্রিয়া সমীকরণের ক্ষেত্রে অবশ্যই রাসায়নিক বিক্রিয়াটা দিতে হবে। এখানে দুটো পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড ভেঙে গিয়ে দুটো অক্সিজেন এবং দুটো জল এবং একটি অক্সিজেন উৎপন্ন করে। তো H2O2 এর মোল যে মোলার ভরটা বের করে নাও, 34 বেরোচ্ছে। আর 6.8 গ্রাম H2O2 এর মোল সংখ্যাটা কত হবে, তাহলে ওই যে মোলার ভর দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে মোল সংখ্যা বেরিয়ে যাবে। এবং অক্সিজেনের মোল সংখ্যা আমরা বের করব, দেখো 2 মোল H2O2 থেকে 1 মোল অক্সিজেন উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে দেখো 0.2 মোল H2O2 থেকে তাহলে কত উৎপন্ন হবে অক্সিজেন, 0.1 মোল O2। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা এবং মাত্রা বিশ্লেষণ করে এসআই একক। তো সংজ্ঞাটা প্রথমে দাও। তাপ পরিবাহিতাঙ্ক হলো কোনো পদার্থের একক ক্ষেত্রফল এবং একক বেধের মাধ্যমে একক সময়ে একক তাপমাত্রার পার্থক্যে সঞ্চারিত তাপের পরিমাণ। অর্থাৎ এর যদি আমরা সমীকরণটা দিই তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কে সমান হয়ে যাবে কিউ ডি বাই এটি ডেল টি, অর্থাৎ শক্তি ইন্টু দৈর্ঘ্য, কতটা বেদের হবে সেই দৈর্ঘ্য, ডিভাইডেড বাই ক্ষেত্রফল সময় ইন্টু তাপমাত্রা। সেখান থেকে শক্তির একক জুল এবং দৈর্ঘ্যের একক মিটার, ঠিক আছে, দৈর্ঘ্যের একক মিটার হবে। আর এখানে সময়ের একক সেকেন্ড আর তাপমাত্রা একক কেলভিন। তাহলে এখান থেকে জুল পার সেকেন্ড মানে হচ্ছে কি ওয়াট, তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ক্লিয়ার? পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য। তো প্রথমত তাপীয় রোধ যে আর সমান ডি বাই কে এ, আর তড়িৎ রোধের ক্ষেত্রে আর সমান রো ইন্টু এল বাই এ। তড়িৎ যে প্রবাহ বাধা দেয়, তড়িৎ প্রবাহ এখানেও রোধের ক্ষেত্রে বাধা দেয়, তাপীয় রোধের ক্ষেত্রে তাপ প্রবাহকে বাধা দেয় আর তড়িৎ রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয়। তাপীয় রোধের এসআই একক যে তোমার কেলভিন পার ওয়াট, আর এখানে তড়িৎ যে রোধের একক হবে ওহম। তারপরে যে প্রশ্নটি রয়েছে, সমান্তরাল সমবায়ে তিনটি রোধ R1, R2, R3 যুক্ত থাকলে তাদের তুল্যরোধ কী হবে। সমান্তরাল সমবায়ের তুল্যরোধ কী হয়, যদি সমান্তরাল সমবায়ের তুল্যরোধ যে R সমান্তরাল ধরে নিই তাহলে 1/R সমান কী হবে, 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। সেইখান থেকে R সমান্তরালটা আমরা বের করে নিলেই পাবো, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, অথবা একটি তড়িৎ কোষের ইএমএফ 5 ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তড়িৎ কোষটিকে 4 ওহমের একটি রোধের সঙ্গে যুক্ত করা হলো, তাহলে 42 সেকেন্ড সময়ে রোধকে কত তাপ উৎপন্ন করবে। তো এখানে আমাদের মোট রোধটাকে বের করতে হবে, কারণ এখানে অভ্যন্তরীণ রোধ রয়েছে, তাহলে বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধ যোগ করলে এখানে পেয়ে যাচ্ছি 5 ওহম, ঠিক আছে। এবার প্রবাহ মাত্রা সমান কি হবে, প্রবাহ মাত্রা যে সমান হবে এখানে
যে প্রবাহ মাত্রা সমান এখানে হবে যে আই সমান ইএমএফ যে বাই আর মোট সমান, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 5-এর 5, সেখান থেকে 1 অ্যাম্পিয়ার হবে। ক্লিয়ার? এবারে তড়িৎ তাপ উৎপাদন কত হবে জুলের সূত্রানুসারে এইচ সমান আই স্কোয়ার আর টি, আই বলতে প্রবাহ মাত্রা, আর বলতে রোধ, টি বলতে সময়। তাহলে এখানে আমরা প্রত্যেকটি মান যদি বসিয়ে দিই তাহলে সেইখান থেকে আমরা পেয়ে যাব 168 জুল। তারপরে যে প্রশ্নটি রয়েছে ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত দুটি সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে যখন একটি কুণ্ডলীর সঙ্গে সংযুক্ত চুম্বক ফ্লাক্স পরিবর্তিত হয়, সংযুক্ত তড়িৎ ফ্লাক্স পরিবর্তিত হয় তখন কুণ্ডলীতে একটি তড়িৎ প্ররোচিত তড়িৎচালক বল সৃষ্টি হয়। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে প্ররোচিত যে ইএমএফ এর মান চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক, অর্থাৎ ইএমএফ সমান হবে মাইনাস ডেল ফাই বাই ডেল টি। এরপর আসছি অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদনের রাসায়নিক বিক্রিয়া। তো অ্যামোনিয়ার প্রথমে দহন ঘটে, অ্যামোনিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করে NO এবং জল উৎপন্ন করবে। তারপরে স্টেপে দেখো নাইট্রিক অক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন, অর্থাৎ NO যে উৎপন্ন হলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2NO2 উৎপন্ন করে। তারপর NO2 থেকে নাইট্রিক অ্যাসিড যখন করবে তখন NO2 জলের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে, NO উৎপন্ন করবে। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 6, শেষ প্রশ্ন, তড়িৎ লেপনের যে মুখ্য উদ্দেশ্য কি? কোন ধাতুতে মোলার যে সোনার প্রলেপ দিতে ক্যাথোড অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? তো উদ্দেশ্যটা কি? ধাতব বস্তুকে জরারোধ বা ক্ষয় রোধ থেকে রক্ষা করার জন্য, সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য, সোনার প্রলেপ দেওয়ার জন্য। ক্যাথোড হিসেবে প্রলেপ দেওয়া ধাতব বস্তু যেমন তামা আমরা ব্যবহার করব বা রূপা ব্যবহার করতে পারি। অ্যানোড হিসেবে শুদ্ধ সোনা ব্যবহার করব এবং ইলেকট্রোড হিসেবে পটাশিয়াম অরসায়ানাইড ব্যবহার করব, যার সংকেত KAuCN2। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের পূর্ণ 40 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর মধ্যশিক্ষা পর্ষদে, এবং পরবর্তী ভিডিও দুদিনের মধ্যেই কিন্তু আসবে, সেটা আমরা সেট 1টা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নেরই আলোচনা আমরা করে যাব। যদি প্রয়োজন মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবে। থ্যাংক ইউ।